জানি না কিসের প্রতিশোধ নিচ্ছ তুমি আমার থেকে, তবে একটা কথা মনে রেখো, এতদিন যতটা ভালোবাসতাম তোমাকে, আজ এই মুহূর্ত থেকে তার থেকে হাজার গুণ বেশি ঘৃণা করতে শুরু করলাম আমি তোমাকে। দর্শনের অভিযোগ করেছো তুমি আমার নামে, আর কোনোদিন হয়তো আমি সমাজে মাথা উঁচু করে কথা বলতে পারবো না। আজ থেকে তুমি হলে আমার সব থেকে বড় শত্রু। তুমি আমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তোমাকে আমি ছাড়বো না, কিছুতেই না। আরে ধুর, আপনার আবার মান সম্মান, সেটার মানে বোঝেন আপনি? আর করে থাকলো আপনার কথা, ওই পবিত্র কথা আপনার ওই নোংরা মুখে উচ্চারণ করবেন না, তাতে ভালোবাসার অসম্মান করা হবে। নীলিমা, আমি তো এখান থেকে বের হবই, আজ না হয় কাল। এতদিন আমার ভালোবাসা দেখেছো, এবার দেখবে আমি কতটা খারাপ হতে পারি। আসলে একটা কথা কি জানেন, একটা ভালো মানুষ যখন খারাপ হয় তখন সে একাই 10টি খারাপ মানুষের থেকেও ভয়ানক হয়ে ওঠে। ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন সেটা পৃথিবীর সব ভালোবাসাকে হার মানিয়ে দেয়। অন্যায় না করে সাজা ভোগ করতে কারোরই ভালো লাগে না। আজ থেকে শুরু হলো নীরব আর নীলিমার শত্রুতা। ভালোবাসা ঘৃণায় পরিণত হলো সেটা ভয়ানক রূপ ধারণ করে। নীলিমা নীরবের কথাগুলো চুপ করে শুনে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। নীরব এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সে কিন্তু বেশি দিন জেলে থাকেনি। নীলিমা নিজে তার করা অভিযোগ তুলে নিয়েছিল, কিন্তু কেন? নীলিমা কেন তার করা অভিযোগ তুলে নিয়েছিল? এত ঘৃণা আর এত রাগ কোথায় গেল নীলিমার? কেন অভিযোগ তুলে নিল নীলিমা? কি কারণ ছিল তার পেছনে? নীলিমা সেদিন নীরবের সাথে দেখা করে চলে আসার পর নীলিমা হসপিটালে যায় তার মাকে দেখতে। নীলিমার মা তার কিছুদিন পর মারা যান। তিনি মারা যাবার আগে নীলিমাকে কিছু কথা বলেছিলেন। মা নীলিমা, তুই আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবি? কি মা, বলো। তুই নীরবের বিরুদ্ধে যে রেপের অভিযোগ করেছিস সেটা তুলে নিবি? ওকে জেল থেকে মুক্তি করবি? কথা দে মা। কিন্তু কেন মা? যে তোমার মেয়ের সাথে এত বড় একটা অন্যায় করলো, তাকে তুমি কি জন্য ছেড়ে দিতে বলছো মা? কিন্তু কেন বলো না মা, বলো। কিন্তু দুঃখের বিষয়টা হলো এই কেনর উত্তরটা নীলিমার আর জানা হলো না। তার আগে নীলিমার মা মারা যান। এই কেনর উত্তরটা নীরব জানে। আপনাদের হয়তো মনে আছে যে নীরবকে যেদিন পুলিশ ধরে নিয়ে যায়, নীরব সেদিন সকালে নীলিমার মায়ের সাথে দেখা করতে হসপিটালে গেছিল, যেখানে নীলিমার মা আর নীরবের ভেতর কিছু কথা হয়েছিল। কথাগুলো জানতো নীলিমার মা, যিনি এখন আর বেঁচে নেই। আর জানে নীরব, নীরব হয়তো নীলিমার সাথে আর কথা বলবে না। সে এতটাই ঘৃণা করে এখন নীলিমাকে। নীলিমা যে নীরবের জেল থেকে ছাড়িয়েছে সেই বিষয়টা নীরব জানে না। নীলিমা এই বিষয়টা কাউকে বলতে বারণ করেছিল নীরবকে। নীলিমা চায় না যে নীরবের সাথে তার আর দেখা বা কথা হোক। তবে নীরব জেল থেকে ছাড়া পেয়েছিল ঠিকই, কিন্তু সে সমাজের মানুষের কথার জেলে আটকা পড়েছিল। তার এলাকায় টিকে থাকা অসম্ভব হয়ে উঠেছিল। সমাজের মানুষের নোংরা নোংরা কথা নীরবকে যেন প্রতি মুহূর্তে মৃত্যু যন্ত্রণা দিয়ে মারছিল। এদিকে নীলিমারও একই অবস্থা। দর্শিতার কলঙ্ক মাথায় নিয়ে সমাজে তার টিকে থাকা সম্ভব হচ্ছিল না। অনেকে তাদের দুজনের বিয়ে দেওয়ার কথাও বলেছে, কিন্তু নীরব নীলিমাকে বিয়ে করতে রাজি না। অপরদিকে নীলিমাও নীরবকে বিয়ে করতে রাজি না। এলাকার লোকজন আর নীরবের বাবা মিলে নীলিমাকে অনেক জোরাজোরি করে বিয়েতে রাজি করালো। নীলিমার বিয়েতে রাজি হওয়ার পেছনে একটা কারণ তো অবশ্যই ছিল। সেটা হলো নীলিমা ভেবেছে সে নীরবকে বিয়ে করে তার উপর প্রতিশোধ নিবে। নীরবের কাছে থেকে তাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে শেষ করে দিবে। নীলিমা রাজি হলো বিয়েতে। তবে একদিন সকালে নীলিমা হঠাৎ নীরবের বাবাকে ফোন করে দেখা করতে বলে তার সাথে। নীরবের বাবা রাজি হলো দেখা করতে গেল তিনি নীলিমার সাথে। কাকু, আপনি যদি সত্যি চান যে বিয়েটা হোক, তাহলে আপনাকে আমার কিছু শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? দেখুন কাকু, নীরব যদি শুনে যে বিয়েটা আমার সাথে হচ্ছে, তাহলে সে কখনো এই বিয়েতে রাজি হবে না। আপনি ওকে বলবেন ওর অন্য একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে। নীরব হয়তো এই মুহূর্তে বিয়ে কাউকেই করতে রাজি হবে না, আর ওকে রাজি করানোটা আপনার দায়িত্ব। আপনি শুধু ওকে জানতে দেবেন না যে বিয়েটা আমার সাথে হচ্ছে। ওকে অন্য একটা মেয়ে দেখাবেন, আর বিয়ের দিনকার ব্যাপারটা আমি সামলে নিব। আমি দেখবো যাতে ও বিয়ের দিন আমাকে না দেখতে পায়। যদি জেনে যায় তো তখন কি হবে? আপনি কিছু ভাববেন না, আপনি শুধু যা যা বলেছি তাই করুন, আর বিয়ের আয়োজন শুরু করুন। নীরব যাতে বিয়ের আগে না দেখতে পারে, সে দায়িত্ব আমার। নীরব কিছুতেই রাজি হচ্ছিল না বিয়েতে। তার বাবা অনেক কষ্ট করে রাজি করালো তাকে। নীরবের বাবা বলেছিলেন, নীরব, তুই যদি বিয়ে না করিস তো আমার মরা মুখ দেখবি। সবার হয়তো জানা আছে এই কথাটা বাবা মায়ের সব থেকে বড় অস্ত্র সন্তানের জন্য। নীরবের মা নেই। ছোটবেলা থেকে তার বাবা মায়ের ভালোবাসা দিয়ে তাকে মানুষ করেছে, কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি।
বাবাকে নীরব পাগলের মতো ভালোবাসে, তাই সে তার বাবার কথা ফেলতে পারেনি। তবে বাবা, আমার একটা কথা রাখতে হবে। কি বল? বাবা, আমি মেয়ে দেখব না। মেয়ে তো তুমি দেখেছো, সেটাই যথেষ্ট। আমি আর দেখব না। কিন্তু নীরব, না দেখে কি করে বিয়ে হয়? যাই হোক, নীরবের বাবা মনে মনে অনেক খুশি হলেন, কারণ মেয়ে দেখানোর ঝামেলাটা তার ঘাট থেকে নামলো। বিয়ের আয়োজন শুরু হয়ে গেল। নীলিমা বিয়ের দিন মুখের উপর এক হাত ঘোমটা দিয়েছিল যাতে নীরব তার মুখ দেখতে না পায়। আর নীরবও বিয়ের কনেকে দেখার কৌতূহল একবারও দেখায়নি। মনে হচ্ছিল তার কাছে এই বিয়েটার কোনো মূল্য নেই, আর এই মুহূর্তে তার মন মানসিকতাও ঠিক নেই। বিয়েটা কোনো রকম সাদা মাটা করে ছোটখাটো আয়োজন করে শেষ করা হলো। আর এখন নীলিমা বাসর ঘরে বসে আছে। বসে বসে নীলিমা এই কথাগুলো কল্পনা করছিল। নীরব তো নীলিমাকে দেখেও রেগে বের হয়ে গেল রুম থেকে। আর নীলিমা বসে বসে কাঁদছে এটা ভেবে যে এখন এই লোকটার সাথে তাকে সারা জীবন কাটাতে হবে। নীরব রাত 10টায় বাড়ি ফিরলো ড্রিঙ্ক করে। ফিরে দেখলো নীলিমা সেই বিয়ের শাড়ি পরা সে অবস্থায় মেঝেতে ঘুমিয়ে পড়েছে। তার চোখের কোণে পানি জমে আছে, মনে হয় কাঁদছিল নীলিমা। নীরবের নীলিমাকে দেখে মায়া হলো। নীরব আস্তে আস্তে নীলিমার পাশে গিয়ে বসলো। নীরব এক দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমার দিকে। নীলিমার মুখের উপর চুল পড়ে আছে। নীরব তার হাত দিয়ে আলতো করে নীলিমার মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। আর তার সাথে নীরব বলল, ভালোবাসতাম আমি তোমাকে নীলিমা, খুব ভালোবাসতাম তোমাকে। আমি কি করে ধর্ষণ করব বলো? ভালোবাসার মানুষকে কি কেউ ধর্ষণ করে বলো? নীরবের মুখটা নীলিমার মুখ থেকে 1-2 ইঞ্চি দূরে। নীলিমা নীরবের নিঃশ্বাসের গরম হাওয়া তার মুখে অনুভব করে এবং তার ঘুম ভেঙে যায়। তাড়াহুড়ো করে উঠতে গিয়ে নীরবের ঠোঁটের সাথে নীলিমার ঠোঁটের ছোঁয়া লাগে। নীলিমা ভাবে নীরব তাকে কিস করেছে। আবার নীলিমা রেগে গিয়ে ঠাস করে একটা চড় মারে নীরবের মুখে। নীরব প্রচন্ড রেগে যায়। নীলিমাকে কোলে তুলে বেডের উপর ফেলে দেয়, দিয়ে বলতে থাকে, আমি তোমাকে ধর্ষণ করিনি নীলিমা, আমি তোমাকে ভালোবাসি নীলিমা, আমি ধর্ষণ করিনি। তাই বলে নীরব নীলিমার দিকে এগোতে থাকে। খবরদার কাছে আসবে না বলছি, দূরে থাকুন। কাছে আসলে কিন্তু ভালো হবে না বলছি। নীরব বারবার একই কথা বলে চলেছে। আমি তোমাকে ধর্ষণ করিনি, বিশ্বাস করো, সত্যি বলছি। নীরব এই কথাটি বারবার বলেই চলেছে। একটা সময় সে নীলিমার একদম কাছে চলে যায়। নীলিমাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসি তোমাকে, আমি কি করে ধর্ষণ করতে পারি বলো? আপনি আজ আবার ড্রিঙ্ক করেছেন? ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। নাকি আজ আবার আমাকে ধর্ষণ করবেন? আপনার মতো অমানুষ সেটাও করতে পারে। নীরব কোনো কথা বলল না। আস্তে করে নীলিমার কপালে একটা কিস করলো এবং বেশ কিছুক্ষণ নীলিমার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ সেন্সলেস হয়ে নীলিমার গায়ের উপরে পড়ে গেল নীরব। নীলিমাকে সেদিন যে লোকটি রেপ করেছিল, সেদিন সেই লোকটির বুকে নীলিমা তার হাতের নখ দিয়ে আছড়ে দিয়েছিল বেশ গভীরভাবে। কেটে গিয়েছিল লোকটার। নখের কাটা দাগ সহজে ওঠে না। নীলিমা ভাবলো যদি নীরব রেপ করে থাকে তো তার বুকে অবশ্যই সেই দাগটা থাকবে। যে করেই হোক নীরবের বুকে দাগটা দেখতে হবে আছে কিনা। নীলিমা নীরবকে বেডে শুয়ে দিল। তারপর নীরবের বুকের দাগটা দেখার জন্য শার্টের বোতাম খুলতে যাবে, এমন সময় নীরব ফট করে নীলিমার হাতটা চেপে ধরে আর বলে, তোমাকে অনেক ভালোবাসি নীলিমা, আমি অনেক ভালোবাসি তোমাকে। নীলিমা কিছুতেই হাতটা ছাড়াতে পারছে না। নীরব অনেক শক্ত করে ধরে আছে। নীলিমা কিছুতেই ছাড়াতে পারছে না, এত শক্ত করে ধরেছে নীরব। নীরব কিন্তু বেহুশ। তার ভেতরে সে উল্টো পাল্টা বকছে। নীলিমা শেষ পর্যন্ত হাত ছাড়াতে না পেরে বসে থাকলো নীরবের পাশে। দেখা হলো না। নীলিমা বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়ে তা নিজেই জানে না। নীলিমা সকালে চোখ মেলতেই দেখলো সে নীরবকে জড়িয়ে ধরে শুয়ে আছে। নীলিমা তাড়াহুড়ো করে উঠে পড়লো। নীরব এখনো নীলিমার হাতটা ধরে আছে। নীলিমা টান দিয়ে হাতটা ছাড়িয়ে নিল। কিছুক্ষণ পর নীরব উঠলো। দেখলো নীলিমা নেই। সারা বাড়ি খুঁজতে থাকলো নীলিমাকে, কিন্তু কোথাও পেল না। বাবা, নীলিমাকে দেখেছো? নীলিমা অফিসে গেছে, আমাকে বলে গেছে যাওয়ার আগে। নীরবের তো মেজাজ খারাপ হয়ে গেল। বিয়ের প্রথম দিনই অফিস। নীরব তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসে গেল। গিয়ে দেখলো নীলিমা তার রুমে বসে আছে, হাতে একটা কাগজ। কি ব্যাপার নীলিমা, সকালে আমাকে কিছু না বলে এভাবে চলে আসলে যে? দেখুন স্যার, এটা অফিস, আর এখানে আপনার আর আমার সম্পর্ক। আপনি আমার বস আর আমি আপনার পিএ, এর বেশি কিছুই না। আর ভুল করেও তুমি না আপনি বলবেন, ওকে? তাই বলে চলে গেল নীলিমা। নীলিমা আসলে আবারও ইস্তফা দিতে গেছিল, কিন্তু সে ভাবলো সে সবসময় নীরবের সামনে থেকে তাকে অপমান করে তার প্রতি প্রতিশোধ নেবে। সে কারণে সে আর ইস্তফা দিল না, ছিঁড়ে ফেললো আবার ইস্তফা। শুরু হলো নীরব আর নীলিমার ভেতরে শত্রুতা। অফিসে নীলিমার এক কলিগ নীলিমাকে পছন্দ করতো, তার নাম আলিফ। নীলিমা নীরবকে দেখিয়ে দেখিয়ে আলিফের সাথে কথা বলতো, তা দেখে নীরবের রাগ হতো। নীলিমা সেটা বুঝতে পারতো এবং যে কাজগুলো করলে নীরব রেগে যেত,
সবসময় আলিফের সাথে বাইরে খেতে যেত। নীরব সব দেখেও চুপ করে থাকতো আর মনে মনে কষ্ট পেত। নীরব মুখে বলেছিল যে সে প্রতিশোধ নেবে নীলিমার উপরে, কিন্তু নীরব তো নীলিমাকে ভালোবাসে, কি করে নেবে তার উপর প্রতিশোধ? সে পারে না। নীরব বারবার চেষ্টা করেও পারে না। একদিন আলিফ তার জন্মদিনে একটা পার্টি রাখে এবং অফিসের সবাইকে ইনভাইট করে। নীরব আর রুমাকে আলাদাভাবে ইনভাইট করে সে। সন্ধ্যা 7টায় সে পার্টি। নীলিমা আজ খুব সুন্দর করে সেজেছে, অপূর্ব লাগছে তাকে। এমনিতেই সে অপূর্ব সুন্দরী। দুজন একসাথে বের হচ্ছে পার্টিতে যাবার জন্য। হঠাৎ নীলিমা সিঁড়িতে পা পিছলে নীরবের গায়ের উপরে পড়ে গেল। নীরব হাঁ করে তাকিয়ে আছে নীলিমার দিকে। কি অপূর্ব লাগছে আজ নীলিমাকে। শালা আলিফের অফিসে এত মেয়ে থাকতে কেন যে আমার বউয়ের দিকে নজর কে জানে। শালা লুচ্ছে একটা। বাগে পাই একদিন করে দেবো আচ্ছা মতো রাম পেদানি। নীরব কথাগুলো মনে মনে ভাবছে। নীরব নীলিমাকে দেখে চোখ ফেরাতে পারছে না। সে যেন নিজের ভেতর থেকে হারিয়ে গেল। হঠাৎ নীলিমার দিকে এগিয়ে গেল কিস করার জন্য। নীলিমা ধাক্কা দিয়ে সরিয়ে দিল নীরবকে। নীরব কিছুটা অপমানিত হলো। নিজের বউকে কিস করতে পারবে না সে? একটু অধিকারও নেই তার স্বামী হিসাবে? নীরবের মাথায় একটা বদ বুদ্ধি এলো। নীলিমা চলে যাচ্ছে এমন সময় নীরব বলে উঠল, নীলিমা সাবধান, সামনে সাপ। নীলিমাকে আর কে ধরে? ওরে আল্লাহ রে, বাঁচাও বাঁচাও, সব সব। নীরব হেসে দিল নীলিমার কাণ্ড দেখে। রাহুলও নীলিমাকে জড়িয়ে ধরলো। নীলিমা বুঝতে পারলো ঘটনা পুরোটা মিথ্যে, কোনো সাপটাপ নেই, সব নীরবের মিথ্যা কথা। ছাড়ুন বলছি, আমাকে ছাড়ুন। না ছাড়বো না। কেন ছাড়বো? আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো না। ছাড়ুন বলছি আমাকে। হুম, ছাড়বই না। আমি আমার বউকে জড়িয়ে ধরবো না তো বাইরের অন্য মেয়েদের জড়িয়ে ধরবো? তাই ধরেন গিয়ে, যান, ছাড়েন আমাকে। তাই বলে নীলিমা নীরবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং হনহন করে বাইরে চলে গেল পার্টির উদ্দেশ্যে। রাহুল গেল পিছে পিছে। নীলিমা ট্যাক্সির জন্য অপেক্ষা করছে বাসার সামনে দাঁড়িয়ে, কিন্তু কোনো কিছুই পাচ্ছে না। তাই হাঁটতে লাগলো নীলিমা। আলিফের বাসা বেশি দূরে না তাদের বাসা থেকে, তাই সে হাঁটতে হাঁটতে এগোতে থাকলো। নীরব তার পেছনে হাঁটছে। কিছুক্ষণ পর হঠাৎ নীলিমার পেছন থেকে একটি মেয়ে চিৎকার করে উঠলো, ছাড়ুন, ছাড়ুন বলছি, অসভ্য ইতর জানোয়ার, ছাড়ুন। তাই বলে মেয়েটা মারতে লাগলো নীরবকে। নীলিমা দৌড়ে গেল। সরি আপু, সরি, উনি আমার হাজবেন্ড, প্লিজ ছেড়ে দিন। একটু এদিকে আসুন। আসলে কি জানেন তো, আমার হাজবেন্ডের মাথায় একটু সমস্যা, বুঝলেন? সেই কারণে মেয়ে দেখলে এমন করে। সরি, কিছু মনে করবেন না, সরি। আচ্ছা, ইটস ওকে। তা আগে বলবেন তো যে তার মাথায় সমস্যা। আচ্ছা, সামলে রাখুন তাকে। বাই। নীলিমা এসব আবল তাবল বলে নীরবকে মেয়েটার হাত থেকে বাঁচালো কোনো রকমে। তারপর রেগে ফুলতে ফুলতে নীরবের কাছে গেল। এই যে বেহায়া নীরব, কি ব্যাপার? মান সম্মানের কিছু রাখবেন না নাকি? হ্যাঁ, রাস্তার ভেতরে শুরু করে দিয়েছেন। ছি 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 ছি, অসভ্য। কেনই বা বলছি এসব কথা আপনাকে? আপনার মতো একটা লোক সব করতে পারেন। কেন এখন ছিচি করছো কেন? তখন তো বললে যে অন্য মেয়েদের জড়িয়ে ধরতে। তার নিজের বউ যদি বলে তাহলে তো আর না করতে পারি না। তোমাকে তো ধরতে দেবে না, তাই এই ব্যবস্থা। কি আর করা, দুধের স্বাদ ঘোলে মেলাই আর কি। ছি ছি ছি, তাই বলে যাকে তাকে ছি ছি ছি। কোথায় আমি আর কোথায় ওই রাস্তার মেয়ে? বউ আর অন্য মেয়ে এক হলো? ছি। ওই দেখো, নিজেই বলে এখন নিজেই ছিছি করছে। তাহলে হলে তোমাকে জড়িয়ে ধরি, ধরি একবার, প্লিজ প্লিজ একবার। তাই বলে নীরব জড়িয়ে ধরলো আবার নীলিমাকে। ছি, ছাড়ুন বলছি, ছাড়ুন। তাই বলে নীলিমা নীরবকে ছাড়িয়ে দিয়ে চলে গেল পার্টিতে। ওই মেয়েটার হাত থেকে নীলিমা যখন নীরবকে বাঁচালো, নীরব ভেবেছিল নীলিমা একটু হলেও হয়তো ভালোবাসে তাকে। কিন্তু না, সে হয়তো এখনো বিশ্বাস করতে পারেনি নীলিমাকে, যে সে তাকে রেপ করেনি। নীলিমা এখনো আগের মতোই ঘৃণা করে তাকে। দুজনে পার্টিতে পৌঁছে গেল। নীলিমার দিকে সবাই হাঁ করে তাকিয়ে আছে। মনে হচ্ছে পার্টির আকর্ষণ পুরোটা নীলিমাকেই ঘিরে। আলিফ নীলিমার হাতে একটা কিস করে তাকে নিয়ে স্টেজের উপরে উঠলো। নীলিমা কিছুই বুঝতে পারছে না আলিফ কেন করছে এগুলো। আলিফ, কি করছো কি? আমাকে এখানে আনলে কেন? হাত ছাড়ো আমার, সবাই দেখছে। নীরব রেগে ফুলছে আলিফের কাছ দেখে। হঠাৎ আলিফ বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আপনারা আমার সাথে যে সুন্দরী রমণী মেয়েটিকে দেখছেন, তার সাথে খুব তাড়াতাড়ি আমার বিয়ে হতে যাচ্ছে। আজ আমাদের এঙ্গেজমেন্ট পার্টি এটা। নীলিমা অবাক হয়ে তাকিয়ে আছে নীরবের দিকে। নীরব এই বাড়াবাড়ি আর সহ্য করতে না পেরে নীলিমার কাছে যাবার জন্য পা বাড়ালো। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে নীলিমা আলিফের গালে একটা চড় মারলো। নীলিমা পার্টি ভর্তি লোকের সামনে আলিফের গালে চড় মারলো। কি বলছেন কি আলিফ আপনি? মাথা ঠিক আছে আপনার? আপনি খুব ভালো করে জানেন যে আমি বিবাহিত।
আপনার সাথে দুদিন ভালো করে কথা বলেছি আর আপনি এত কিছু ভেবে বসে থাকলেন? ছি ছি, আপনাকে একজন ভালো বন্ধু ভেবেছিলাম আর আপনি। এই শোনো, তোমার মতো মেয়েদেরকে না খুব ভালো করে চেনা আছে, বুঝলে? নীরব স্যারের টাকা দেখিয়ে তাকে ফাঁসিয়ে গলায় ঝুলে পড়েছ। চলো আমার সাথে, চিন্তা করো না, বউ বানাবো না, শুধু এক রাতের জন্য চলো, টাকায় মরে দিব। চলো চলো। নীলিমা অপমানে লজ্জায় সেখান থেকে চলে আসছে এমন সময় নীরব তার হাত টেনে ধরলো, ধরে সোজা আলিফের কাছে নিয়ে গেল। তারপর আলিফের গালে একটা চড় মারলো নীরব আর বলল, আমার বউকে অপমান করার সাহস হয় কি করে তোর? এতই যদি খারাপ তাহলে বিয়ে করার জন্য লাফাচ্ছিস কেন? কাল থেকে তোকে যেন আমার অফিসের আশেপাশেও না দেখি। আর হ্যাঁ, নীলিমা আমার গলায় ঝোলে না। ভালোবাসতাম আমি ওকে, তাই বিয়ে করেছি আমি। ও আমার অহংকার, মনে রাখিস। নীরব এসব কথা বলে নীলিমাকে নিয়ে সোজা বাসে চলে আসলো। বাসে আসার পর নীরব নীলিমাকে বলল, খুশি তো এবার? যাও, আর একটু বেশি করে মেশো ওই সব লোকদের সাথে, যাও। সব আপনার জন্য। না আমি আজ আপনাকে বিয়ে করতাম আর না আজ আমাকে এসব কথা শুনতে হতো। আপনি আমার জীবনটা নষ্ট করেছেন। আপনি আপনার লোভ আর আমার জীবনটা নষ্ট করেছে। নীলিমা কাঁদছে আর এসব কথা বলছে। আমি আর থাকবো না আপনার সাথে, আর না, আমি ডিভোর্স চাই কালই। না নীলিমা, না, এমনটা করো না তুমি। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। বিশ্বাস করো নীলিমা, আমি তোমাকে রেপ করি না। ওই দিন আমি তোমার রুমে যাইনি, তুমি যখন গিয়েছিলে রুমে। বিশ্বাস করো, আমাকে ছেড়ে যেও না তুমি নীলিমা, যেও না। বিশ্বাস? ওই শব্দটা আপনার মুখে মানাই না। আমিও করেছিলাম আপনাকে বিশ্বাস, বিশ্বাস করেই বাইরে গিয়েছিলাম আপনার সাথে, আর আপনি তার সুযোগ নিয়ে আমার জীবনটা নষ্ট করেছেন। কি করলে বিশ্বাস করবে বলো তুমি? কি করব আমি তোমাকে বিশ্বাস করানোর জন্য? বলো নীলিমা, বলো। কাল সকালে আমার ডিভোর্স চাই, আর কোনো কথা না। না নীলিমা, আমি তোমাকে যেতে দেব না, আমাকে ছেড়ে কিছুতেই না। নীরব তাই বলে জোর করে নীলিমার সাথে ফিজিক্যাল রিলেশন করে, তারপর বলে, যাও এবার আমাকে ছেড়ে, দেখি কেমন পারো। চাইলেও পারবে না আমাকে ছেড়ে যেতে। জানোয়ার, আজ আবার এবার প্রমাণ করলি যে তুই মানুষ না, তুই একটা আস্ত অমানুষ। নীলিমা কাঁদছে আর বলছে, আজ আবার একবার ধর্ষিতা হলাম আমি। কি বলছো কি নীলিমা? আমি তোমার হাজবেন্ড, আমার তোমার উপর সম্পূর্ণ অধিকার আছে। তুমি এসব বলছো কেন? ছি ছি, আপনি নিজেকে স্বামী বলে দাবি করেন? আপনার কি মনে হয় কোনো স্বামী তার বউয়ের সাথে এমনটা করতে পারে? দেখো নীলিমা, আমি এটা করেছি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে, তুমি যাতে আমাকে ছেড়ে না যাও সেই জন্য। নীরব প্রচন্ড কষ্ট পায় নীলিমার কথা শুনে। সে নাকি আবার ধর্ষণ করলো তাকে। এই কথাটা শুনে নীরবের মাথায় আকাশ ভেঙে পড়ে। নীরব প্রতিদিন নেশা করে বাসে ফিরতে শুরু করলো, আর নেশার ঘরে ওই একই কথা বিড়বিড় করতে থাকে রোজ। আমাকে ছেড়ে যেও না, অনেক ভালোবাসি আমি তোমাকে, ইত্যাদি। কয়েক মাস পরে হঠাৎ একদিন নীলিমা বুঝতে পারল যে সে মা হতে চলেছে। এ কথা জানার পর থেকে নীলিমা অঝরে কেঁদে চলেছে। 2 দিন ধরে কিছুই খায়নি সে। নীরব এসব দেখে নীলিমাকে জিজ্ঞেস করলো, তোমার কি হয়েছে নীলিমা? তুমি এভাবে কাঁদছো কেন? আমার সাথে থাকতে হচ্ছে বলে তুমি এমন করছো, তাই না? আচ্ছা নীলিমা, আমি কি এতটাই খারাপ যে আমার সাথে এক ছাদের নিচে থাকাও যায় না? আচ্ছা তুমি কি চাও? তুমি চাও যে আমি তোমাকে ডিভোর্স দিই, সেটা? আচ্ছা তাই হবে, ডিভোর্স দেব। তুমি শুধু এভাবেই থেকো না, আর এভাবে কেঁদো না। আমি আর সহ্য করতে পারছি না। আমার থেকে দূরে গেলে তুমি যদি ভালো থাকো তাহলে সেই ব্যবস্থাই করছি। ডিভোর্স দেবেন? শেষ সর্বনাশটা তো করেই দিয়েছেন আমার। ডিভোর্স দিয়ে আর কি হবে? মানে? মানে আপনার পাপের ফল এখন আমার পেটে। আমি প্রেগনেন্ট। এটা আমার জীবনের সব থেকে বড় কলঙ্ক। কি বলছো নীলিমা? এত বড় একটা খুশির সংবাদ, আর তুমি তাকে কলঙ্ক বলছো? একবার মুখে আটকালো না তোমার কথাটা বলতে? না আটকালো না, কারণ আমি একজন ধর্ষকের সন্তানের মা হতে চলেছি, কোনো ভালো মানুষের না। কি বলছো কি নীলিমা তুমি? আমি তোমার স্বামী। মানি না আমি আপনাকে আমার স্বামী। একজন ধর্ষক কখনো স্বামী হতে পারে না। আমি চাই না এই বাচ্চা। কালকে আমি হসপিটালে যাব, এই বাচ্চা আমি চাই না। নীরব রুমার কাছে এসে নীলিমাকে একটা চড় মারলো আর কাঁদতে কাঁদতে বলল, এটা আমাদের প্রথম সন্তান। কেমন মেয়ে তুমি যে নিজের প্রথম সন্তানকে রাখবে না বলছো? আচ্ছা রেখো না, যাও। আসলে মা হবার কোনো যোগ্যতাই নেই তোমার। নীরব আবার নীলিমার কাছে এসে বলল, এই নীলিমা, এমন কাজ করো না। আমার সন্তান আমাকে দিয়ে দিও, আমি মানুষ করবো ওকে।
নীরব ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়লো আর হাত জোর করে অনুরোধ করলো নীলিমাকে। নীলিমার কিছুটা কষ্ট হলো নীরবকে দেখে। সে কোনো কথা না বলে নীরবের চোখে পানি ফেলতে ফেলতে সেখান থেকে চলে গেল। পুরোটা রাত দুজনার একজনও ঘুমায়নি। নীরব ব্যালকনিতে দাঁড়িয়ে আর নীলিমা মেঝেতে বসে কাটিয়ে দিয়েছে। নীলিমা পরের দিন সকালে নীরবকে কিছু না বলে হসপিটালে চলে গেল, কিন্তু সেখানে যাওয়ার পরে দেখলো একটি মহিলা তার বাচ্চা কোলে নিয়ে হসপিটাল থেকে পার হচ্ছে। দেখে নীলিমার বুকের ভেতরটা চিনচিন করে উঠলো। নিজের পেটে হাত দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো নীলিমা।